বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানে বরাবরের মতোই দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছে বরাবরের মতোই শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি যার পর্ণাই আনন্দিত এবং প্রীত, এর পিছনে একটা বিশেষ কারণ আছে। উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সেলিব্রিটি গেস্টস যারা আমাদের অনুষ্ঠানে এসছেন, তাদের থেকে আজকে যিনি আসবেন একটু পরে আমাদের মাঝে, তাকে আমি একটু বেশিই ভালোবাসি, কারণ তিনি আমাকেও খুব ভালোবাসেন এবং এমন একজন ভালোবাসার পাত্রী, এমন একজন স্বনামধন্যা মানুষ এবং এমন একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ আজকে আমাদের মাঝে আসবেন এবং আমার আর তর্স হয়েছে না, তার সাথে আমারও দেখা করতে হবে, আপনাদেরকেও দেখা করিয়ে দিচ্ছি। মঞ্চে আসছেন, এই অনুষ্ঠানে আসছেন এবং অনুষ্ঠানকে আলোকিত করার জন্য আসছেন আলোকিত কন্যা সুকণ্ঠী, যাই বলি না কেন কম হবে। মঞ্চে আসছেন, সেটে আসছেন, আমাদের অনুষ্ঠানে প্রবেশ করছেন আমাদের সবার প্রিয় ফাহমিদা নবী। ইন্ট্রোডাকশন ঠিক ছিল? একদম তুই বলে কথা। হ্যাঁ তুই একদম। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে ভালোবাসার জায়গাটা আসলে অনেক বেশি। তো আমরা আরেকটা জিনিস, আমি কি তাহলে নুমা আপু বলেই ডাকি? একদম, যেটা আমরা ডাকি সব সময়। আপনিও যেভাবে আমাকে তুই বলেন ওভাবেই চলুক, ঠিক আছে? তাহলে একটু ভালো লাগবে আর কি, কমফোর্ট ফিল হবে। আমাদের যে অনুষ্ঠানটা, আমরা অনুষ্ঠানটাকে 3টা ভাগে ভাগ করেছি। অনুষ্ঠানের নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। সেই বন্ধুত্বর জায়গাটা আসলে তো, এটার বন্ধুত্বের তো কোনো বয়স নেই, সবার সাথেই সবার একটা বন্ধুত্ব হতে পারে। কেউ প্রাণ বন্ধু হতে পারে, কেউ গান বন্ধু হতে পারে, কেউ কান বন্ধুও হতে পারে। তো আমরা আমাদের অনুষ্ঠানে 3টা সেগমেন্ট রেখেছি। তো প্রথম সেগমেন্টে আমরা একটু যেতে চাই। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্টটা সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। একটা পরিপূর্ণ জীবন যেটা আপনার আছে, সেই পরিপূর্ণ জীবনের অনেক গল্প আছে। সেই গল্পের থেকে একটু একটু করে আমরা যেটাকে সিনেমা তো দেখতে পারবো না, ট্রেলারটা একটু দেখতে চাই। ছোটবেলা, ফাহমিদা নবীর ছোটবেলায় নুমা আপু আমাদের অনেক ডান পিটে ছিল, আমি শুনেছি। একদমই সত্যি, গভীর গভীর গল্প, খুবই মানে কি বলবো, এত বকা খেতে হতো। আমি সারাক্ষণ পাড়ায় ঘুরে বেড়াতাম, পেয়ারা চুরি করতাম, টোটো কোম্পানি, হ্যাঁ ফুল চুরি করতাম, মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। হ্যাঁ, ওই ফুলটা নিতে হবে, ওই বাসায় ওই ফুলটা আছে, ওই বাসায় কুকুর আছে চিল্লাবে, ওই দেয়ালে কাটা দেওয়া, কিভাবে পার হওয়া যায়, পেয়ারার গাছ নিতে যাব, ওইখানে আপনি ওগুলোও করেছেন ছোটবেলায়? সব, মানে যেটা ছেলেরা করে আর কি, আপনি টমবয়েস টাইপের ছিলেন। এবং আমি তো খেলতাম ছেলেদের সাথে সাতচারা। আচ্ছা, সাতচারা খেলতেন? আচ্ছা, ভলিবল, সাতচারা সব, মানে ছেলেদের মতো। আর সুমা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, পেয়ারাগুলা পেরে ওকে দিব, মানে আমার আরো 2টা ফ্রেন্ড ছিল, ওদেরও 3 বন্ধু, 3 ছোট বোনকে নিয়ে যেতাম এবং টার্গেট পয়েন্ট ছিল 3টা, দুপুর 3টায় সবাই তখন ঘুমাতো। ওই সময়ের পেয়ারা, বুঝছিস, ওই সময়ের ফুল চুরি, কোনো এক বাসায় বেগুনি রঙের ফুল দেখে আসছি, ওটা নিতে হবে। এবং সেই মহিলাটা আমাদের জন্য অপেক্ষা করতো, কখন ওরা আসবে, কখন একটা এইরকম ছোড়া দিয়ে, উনিও রেডি আছেন যে এরা তো এই সময় অ্যাটাক করে। মানে ভোরবেলা, তারপরে সূর্যমুখী ফুল, গোলাপ ফুল কোন বাসায়। তো ওই এলাকায় তো নুমা আপা আপনি খুব ফেমাস ছিলেন, মানে এইসব বিষয়ে। এবং ওই যে ধর যে আমগুলা যে নিয়ে যেত ডালিতে, আমরা ওই দাঁড়ায় থাকতাম ওয়ালে, যে ওই পাকাম ওই লোকটাই নিয়ে যাবে, ওই নিতে হবে। আচ্ছা, তারপরে তো এরকম আম্মা অনেকই বকা খেতাম, মায়েরও খেতাম, কিন্তু শুধরাতেন না, একদমই না। আচ্ছা, স্কুল বেলার গল্প শুনি, ওখানেও কি দুষ্টামি চলতো? ওখানেও চলতো এবং অনেক বকা খেতাম। এবং তখনকার দিনে কিন্তু একটা সিস্টেম ছিল, তুই পেয়েছিস কিনা জানি না, ওই যে হঠাৎ করে ঘন্টা বাজায় দেওয়া, আমি কিন্তু এটা করেছি। তারপরে ধর বকা দিলে, এবং সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে মানে ক্লাসের বাইরে দাঁড় করানো। তার মানে সবাই দেখবে যে তুমি শাস্তি পেয়েছো, এবং আমি মানে ক্লাসের ভেতরের থেকে বাইরের জীবনটা বেশি কেটেছে আপনার। হ্যাঁ, মানে এত বকা খেতাম, মানে তোমার তো আসলে পড়াশোনা হবে না, তুমি তো আসলে কি করবা, তোমার কি হবে। মানে সুমা কিন্তু অনেক ভালো ছিল পড়াশোনা। আচ্ছা, আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে সে তো উল্টোটা ছিল, পুরাই ঠান্ডা চুপচাপ, মানে ও পড়াশোনা করে সিরিয়াস, আর আমি এদিকে কখন আমাদের ছুটি হবে, লটকন খাবো, প্রিয় প্রিয় লটকন। হ্যাঁ, এবং তারপরে ধর ওই যে খেলা, তারপরে ওই যে মাঠের মধ্যে আমাদের ব্যাডমিন্টনের, মানে একটা কিন্তু ছিল আগে, ক্লাসের পরে যারা স্পোর্টসে ভালো তাদের কিন্তু আলাদা একটা কোর্স করাতো। ওইখানে যাওয়ার যে মানসিকতা, মানে আমি কখন শেষ হবে, আগে আমি খেলবো,
খেলবো, খেলতে হবে, পড়াশোনার পরে দেখা যাবে একদম। তারপরে পেয়ারা, ওইখানেও কোন পেয়ারা গাছে পেয়ারা, বড়ই, টুনি কুল খাইছিস কখনো? হ্যাঁ, ছোট ছোট, মানে তখন বড়িটা হয়নি আর কি, ছোট। হ্যাঁ, টুনি কুল কি যে মজা, উফ। তারপরে কার বাসায় আচার, হ্যাঁ, রোদে দিত আগে আচার, হ্যাঁ আগে আগে ছাদে টাদে রোদে বা বারান্দার ইয়েতে, কিছুই বাদ দেয়নি। এবং অপমানিত হতো আমার মা, কারণ এসে বলতো যে আপনার মেয়ে দেখেন আজকে কি করেছে। মাও একটা পর্যায়ে গিয়ে মনে শুয়ে গিয়েছিল। না, আম্মা বলতো যে দেখো তোমাদের যদি মান সম্মান থাকে তোমার বাবার জন্য, তাহলে আর এরকম করো না। আচ্ছা, বাবার গল্প একটু এবার চলে এলো। ছোটবেলায় বাবার শাসন বা বেশি ছিল না, ভালোবাসা বেশি ছিল, কারণ উনি তো আমরা যতটুকু জানি খুব ধীর স্থির, ঠান্ডা মনের, ঠান্ডা মানুষ ছিল। আব্বাকে মাঝে মাঝে আম্মা বলতো আজকে তুমি পড়াবা ওদেরকে, হ্যাঁ তুমি পড়াবা, মানে আব্বা কিন্তু তখন চিন্তা করে নিচ্ছে যে নুমা সুমাকে পড়াতে হবে। তবে আমি তো খুবই খুশি, কারণটা বলতেছি। মানে আব্বা কিছুক্ষণ এরকম করে দেখলো, হ্যাঁ এই হচ্ছে, তারপরে বলে কি যা তো তোর মাকে বলতো একটু চা দিতে, তারপরে ও আসবে। আব্বার কাছে তো অনেক মানুষ আসবে, আমিও সুযোগ পেয়ে গেলাম। এই যে আম্মা একটু আব্বা সুজি, আব্বা বলতো মোহনভোগ। আচ্ছা, হ্যাঁ মোহনভোগ, হ্যাঁ সুজির একদম গন্ধ ছড়াবে, সুন্দর ঘি দেওয়া। তারপরে আম্মা ওটা আম্মা এরকম রাঁধতে হবে, যে আব্বা খেতে চাচ্ছে, পড়াশোনা শেষ, ওখানেই শেষ। মানে যেদিন তাহলে বাবা পড়াতেন ওদিন খুশির, খুবই, মানে আমার তো খুবই মানে সুখ। আর এদিকে সুমা কিন্তু সিরিয়াস, হ্যাঁ ও পড়েই যাচ্ছে, আব্বা আমার পড়া ধরো, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আব্বা পুরা আমার মতো, হ্যাঁ বুঝছিস তো। এই যে একটা আব্বার এরকম একটা মানে আমাদেরকে ছাড় দেয়া। আবার গান যখন গাচ্ছে, সিরিয়াস গান গাচ্ছে, আমি সিরিয়াস গানটা তুলছি, শুনছি, কিন্তু আমাদের বাসায় অনেক মানে সারাক্ষণই তো আসলে সঙ্গীত পরিবেশিত, হ্যাঁ। তো সে তার মধ্যে পড়াশোনাও হচ্ছে, একদিকে আম্মা পড়াশোনা না করলে গান গাওয়া যায় না, এটা মাথায় ঢুকে যাচ্ছে, আর একদিকে আব্বার গান গাওয়া, এই যে একটা মানে মানে একটু উদাস উদাস একটা ভাব, তো দুইটা মিলিয়ে কিন্তু আমাদের একটা দারুণ বিষয় হচ্ছিল যে স্বাধীন একটা বেড়াজাল। কোনোদিনও আব্বা আম্মা একটা জিনিস করেনি, সেটা হলো যে বলে নাই তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, পড়াশোনা করতে হবে শিক্ষিত হওয়ার জন্য, মানসিক শিক্ষা, তারপরে তোমার প্রফেশন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই পড়াশোনা করলে মানসিক শিক্ষা হয়, তোমার জ্ঞান বাড়বে, তুমি ভদ্র হতে শিখবা। এইটাই কিন্তু আমি জানি, এইটাই শিখে বড় হওয়া। তো এই জায়গায় এবার একটু গানে আসি, ছেলেবেলার শেষ অংশে আপাতত, বা জীবনের গল্পের তো অনেক গল্প, ওগুলো একটু একটু করে জানতে হবে। বাবার সাথে একজন নুমা আপার বাবা মেয়ের সম্পর্কের জায়গা থেকে একটু জানতে চাই, যে কতটুকু সুইট ছিল, তাকে এখনো মিস করা হয় কি না? নিশ্চয়ই করা হয়, একটু ছোট্ট করে। আব্বা আসলে আমার আয়না। আমি মনে করি যে সন্তানের কাছে কখনো বাবার মৃত্যু হয় না, মায়ের মৃত্যু হয় না, ওরা সবসময় ছায়া হয়ে থাকে, এবং সে ছায়ায় আসলে অনেক কিছুই কিন্তু একটা কেমন বিপদে পড়লেও কেমন যেন ছায়ায় তারা সাহায্য করে ফেলে। এবং আর আমার বাবাকে যেভাবে মানুষ ভালোবেসেছে, ওইখান থেকে আসলে কখনো বের হতে পারিনি, বের হতে চাই না একদম। আচ্ছা, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা এবং খুবই চমৎকার কথা বললেন, আর এইখান থেকে আমি একটু জানতে চাই যে বাবার শেষ দিককার সময় যখন আমাদেরকে ছেড়ে উনি চলে যাননি, উনি আমার কাছে মনে হয় যে খালি করে দিয়ে চলে গেছেন সঙ্গীতের একটা বড় অংশকে, খুবই অল্প বয়সে। সেই সময়টা কিরকম ছিল, এবং পরবর্তীতে চলে যাওয়ার পরের যে স্ট্রাগলটা বা সেই জায়গাটা একটু জানতে চাই, বা ওই অপূর্ণতাটা। একজন বাবা হিসাবে বাবাকে হারানো 10 বছর রাত 2:30 থেকে 3:30 পর্যন্ত আমি কাঁদতাম, একদম টানা 10 বছর। মানে এটা আমার মেয়েও দেখতো, তাকায় যে আমার মা, ও ইউজ টু হয়ে গেল যে এই সময় আমার মা কাঁদে। এবং কেমন সময়টাই কেন আমি জানি না, ওই সময়টাতেই ফিলটা বেশি আসতো। ওই যে আমার আব্বাকে ওই সময়টায় আমরা খবর পেলাম যে ওইটাই মনে হয় হসপিটালে আব্বা, আমি জানি না, ওই সময়টায় আমার ঘুম ভেঙে যেত এবং আমি কাঁদতাম, আমি দেখলাম কাঁদতে কাঁদতে উঠছি। এবং আরেকটা জিনিস হলো যে আব্বা যা দিয়ে গেছে, আমার এক সময় মনে হয়েছিল যে
আব্বা কি রেখে গেল, বাড়ি ঘর এসব কিছু তো আসলে আমাদের নাই। তো আমি পরে আমি খুবই মানে কনফেস করলাম একটা অডিয়েন্সের সামনে, কেঁদে দিলাম, বললাম যে আসলে আমি ভুল বলছি, আমার বাবা যা রেখে গেছে এ তো ফুরাবার না, নয়, একদম না, আজীবনের। আজীবনের। তো মানে পৃথিবী যতদিন থাকবে, গান যতদিন থাকবে আমাদের দেশে, প্রতি মুহূর্তে কোনো একটা সময় নাই যে আমার বাবাকে স্মরণ না করে আমি আছি। রাইট। তো এই তো একদম। থ্যাংক ইউ সো মাচ। আসলে গল্প তো আসলেই অনেক, তো এজন্যই বলেছি যে অল্প বাকি এখনো আছে, আমি জানি। আরেকটা এপিসোডে আমরা বাকি গল্পগুলো শুনবো। আমরা পরের সেগমেন্টে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় নুমা আপার চমৎকার কিছু কথা আমরা শুনলাম। আসলে কি, ভালো মনের মানুষের সাথে বসলে না মনও ভালো হয়ে যায়, এটা আমার হিসেব। তো আমার মন এখন খুব ভালো, এবং এই সুবাদেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্টটা, সেটা সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। যদি কিছু মনে না করেন, এটা এমন একটা সেগমেন্ট আপু, এখানে কি হয় যে কিছু না বলা কথা বা কিছু কথা হয়তো আমি জেনেছি বা আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়, সেগুলো একটু তুলে ধরবো আপনার কাছে, একটু ওই ক্ল্যারিফিকেশনগুলো আপনাকে করে দিতে হবে। যেমন যেই বাবার কথা যেখান থেকে শেষ হলো, ওখান থেকে আবারও যে বললাম, বাবা এমন একজন মহিরুহ, তাদের কথা চলতেই থাকবে। এই অনুষ্ঠান জুড়ে আরো অনেক প্রশ্ন আছে, মনে করলে কিন্তু তোর বাবাকেই মনে করতে হবে। একদম একদম একদম, কিছু করার নেই। তো ওই জায়গা থেকে বলি যে যখন কেউ শুনেছেন পরবর্তীতে বা জেনেছেন বা জানেন যে একজন সামিনা চৌধুরী বা একজন ফাহমিদা নবী, এনারা ওনার সন্তান, মাহমুদুর নবী সাহেবের সন্তান, এরকম একজন মহিরুহের সন্তান, সেই ক্ষেত্রে কি গানের জগতে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাওয়া হয়েছে কিনা, যেটাকে এখনকার স্টাইল করে বলা হয় নেপোটিজম, এরকম কোনো ব্যাপার কি? আমি জানি হয়নি, আপনাকে একটু বলতে হবে। এটা হয় না আসলে, সবাই ভাবে যে ওর বাবার মেয়ে তো অনেক অটোমেটিক অটোপাস, কিন্তু আমাদেরকে অডিশন দিতে হয়েছে, এবং যে স্ট্রাগলটা আমরা করেছি এবং করছি এখনো, কেন আমরা ওই বাবার মেয়ে, সেই কারণেই কিন্তু আমার মনে হয় তুইও এটা ফেস করিস। হ্যাঁ, করি। যে আমি নিজেকে তৈরি করতে পারছি কিনা, ভালোই কিন্তু একদিক দিয়ে বেটার, একদিক দিয়ে আমি স্ট্রাগলকে আমি আমার নিজের মেধাকে কিন্তু বাড়াতে পারছি, কারণ মাহমুদুর নবীর মেয়ে হয়ে ওঠার জন্য আমাকে প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে। উল্টো আমার কাছে কি মনে হয় আপা, আমি একটু মানে অ্যাড করি, প্লিজ, আমাদের স্ট্রাগলটা আরো বেশি, অতিরিক্ত বেশি, ওই যে প্রেসারটা বেশি। হ্যাঁ, যে উনি ওনার ছেলে বা উনি ওনার মেয়ে, ব্যাস এই প্রেসারটা অনেক বড় প্রেসার। মানে কোনো কিছু করে মাহমুদুর নবীর মেয়ে, ওই যে ওই পেয়ারা চুরির কথা মনে হয়, যায় তুমি না মাহমুদুর নবী, ছি ছি ছি, মাহমুদুর নবীর মেয়ে পেয়ারা চুরি করে। সবাই কিন্তু চুরি করলো গাছ থেকে, দোষ হলো আমার, মাহমুদুর নবীর মেয়ের। তো এইরকম বিষয়টা, ও মাহমুদুর নবীর মেয়ে কেমন করে গান গাচ্ছে, না না, বাবাকে তো ছাপিয়ে যেতে পারিনি। আমি কখনো ছাপিয়ে যেতে চাই না, চাই তো না, আমরা পারবো না, আমরা চাইও না। হ্যাঁ, কারণ তারা যে একটা সময়কে ধারণ করে গেছেন, সে সময়ে তারা নিজেদেরকে এত সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছেন, সেই জায়গাটা কে ছাপিয়ে আমি তো বড় হতে পারবো না, আমি চাইও না। এবং যেটা চাই, স্ট্রাগল করি, কিন্তু মানুষ একটা ভুল তথ্য দেয় যে ওনারা তো সহজেই সব পেয়ে যায়, কিন্তু আসলে আমাদেরকে প্রতি মুহূর্তে, আজকেও আমি স্ট্রাগল করছি, প্রুফ করতে হচ্ছে, প্রতি মুহূর্তে প্রুফ করতে হচ্ছে। ভালো, আমার অভিজ্ঞতা বাড়ছে। হ্যাঁ, এটা বেটার, ইনফ্যাক্ট কষ্ট বেশি, বাট বেটারমেন্টের জন্য। এখন একটা এই প্রশ্নটার এটা ক্ষোভ আমারও আছে, এটা আমি বলি। সেটা হচ্ছে যে আমরা একটা গান শুনলাম, এবং এই গানটা এমন একটা গান, যে গানটা না হয় না কিছু হঠাৎ করে কাল্ট গান হয়ে যায়, কালজয়ী গান হয়ে যায়, এবং এত শ্রুতিমধুর গান যেটা কিনা যতবারই শুনি মনে হয় যে আরেকবার শোনা যায়, বোর হই না। যেমন আপনার যে গানটা লুকোচুরি গল্প, এটা একটা সিনেমারই গান, তো এটা তার মানে হচ্ছে প্লেব্যাক। তো সেখানে এত এই গানের জন্যই বলছি না, আমার কথা হচ্ছে যে এরকম সুপার সাকসেসফুল গানের আগে পরে এত সুন্দর গলাটার যে আপনি ধারণ করেন, এত মিষ্টি গলা আপনার, সেখান থেকে প্লেব্যাকে আপনি কেন পাওয়া যায় না আপনাকে? এটা আমাদের অনেকেরই ক্ষোভ। আপনি বলতে পারেন তুইও তো নেস না, তুইও তো করিস না কাজ, বলতে পারেন। আমি ওটাই জানতে চাচ্ছি যে কেন হয় না আপু। এটা আমার মনে হয় যে আমি
অনেক ভেবে বের করেছি, এটা একটা সিন্ডিকেট। আচ্ছা, এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাকে ছাপিয়ে আমরা অনেক কিছুই করতে পারি না, কারণ যথার্থ শিল্পীর সন্তান হিসাবে এখানে যদি একটা যোগ করি যে আমি আসলে এভাবেই শিখেছি যে আমার কণ্ঠ ভালো হলে, আমাকে প্রয়োজন হলে আমাকে কেউ ডাকবে, এটাই দেখে অভ্যস্ত একদম। কিন্তু যখন সিন্ডিকেট হয়, যখন একটা রিলেশনশিপ দিয়ে কাজ হয়, তখন কিন্তু আমি দেখেছি অনেক সময় প্রডিউসারও মানে কি করবে, আচ্ছা তাড়াতাড়ি কাজ করতে হবে, এরা এরা আছে, এদের সঙ্গে একটা গুড রিলেশনে আছি, আচ্ছা ঠিক আছে এদেরকে নিয়েই করে ফেলি, কিন্তু খুঁজতে যায় না। হয়তো প্রয়োজন, হয়তো রেসপেক্ট আছে, সবই আছে, কিন্তু হয়ে ওঠে না কাজটা। আমি এটার একেবারেই, আমি যখন কোনো কাজ করি আমি তখন ভাবি যে না, আমাকে সলিডিটির দিকে তাকাতে হবে, কে কে আছে, কোথায় কি আছে। আজকে যদি চিন্তা করি ইন্ডাস্ট্রিতে সত্যিকার শিল্পী বলতে কি কেউ আছে? নাই। কেন? কারণ সবাই সেলিব্রিটি হতে চায়। শিল্পত্বটা নেই। শিল্পীর শিল্পত্ব, একটা যে বোধ, একটা বিবেচনা, যেমন আমার বাবা বলতো যত বড় হবে তত নুয়ে যাও। এই কথাটা আমাদের ভিতরে, বিনয়ী হও। শুধু শিল্পী তো একদম শিল্পী হতে পারে কখন? শুধু ভালো গান গায় এটাই কিন্তু ক্রাইটেরিয়া না। মানবিক গুণাবলী, হাসি, সবার সাথে মিশে থাকা, এগুলো তো একটা সবকিছুর অংশ। আমি যেমন ভালো রান্না করলাম কিন্তু পরিবেশনায় খারাপ হবে না। আমার সবকিছু মিলিয়ে একটা পরিবেশন কিন্তু বলে দেয় রান্নার সুগন্ধটা কেমন। তো সেই জায়গাটায় আমি যখন দেখি, আমার বাবাকেও দেখেছি যেদিন পুরস্কার পেল, জাতীয় পুরস্কার, এরপর থেকে আমার বাবা কাট নাই। আমি যখন পুরস্কার পেলাম এরপর থেকে দেখি আমি কাট। আমি এমনিতেই অনেক বছর গান করতে পারিনি, পরে যখন আসলাম একটা পুরস্কার পেলাম, আমি ভাবলাম যে বোধহয় আমার এই বোধহয় শুরু হলো, কিন্তু আসলে তা শুরু হয় না। এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। নিয়ে আমি ভেবেছি যে না, আমি আসলে এখানে হারতে আসিনি, আমি এখানে জিততে এসেছি। কি জেতা? আমার নিজেকে আমি সমৃদ্ধ করছি কিনা, সেলফ রেসপেক্টটা জায়গাটা রয়ে গেল। সেলফ রেসপেক্ট ছাড়া একটা অনেক আমাকে কেউ, মানুষের চোখ বেশি দেখছে, সেটাই কি আসলে সুন্দর, নাকি আমি আমাকে কিভাবে প্রস্ফুটিত করতে পারছি সেটাই বড় কথা। একদম, সেটাই আমি ভাবি। ট্রু, ভেরি ট্রু। একেবারে এইখানের একটা শেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এই কারণেই কি আপু অ্যালবামে প্রাধান্যটা আপনার বেশি দেওয়া? অ্যালবাম না, যখন আমি দেখছি যে ছবিতে গান হচ্ছে, ইভেন আমার গান হয়েছে, সে গান ফেলে দেওয়া হয়েছে, এটা একটু জানতে চাই। আমি একটু এই ব্যাপারে জানতে চাই যে আপনি গাইলেন, হ্যাঁ আমি গিয়ে আসছি, আপনার গানটা আপনি রেকর্ড করে চলে এসেছেন, পরে সিনেমাতে আমি দেখছি যে আপনি নেই, এরকম কি হয়েছে আপনার সাথে? আমার সাথেও হয়েছে এটা। তো এই পলিটিক্সটা করার কি অর্থ? এটা তো একটা খুব বাজে হলো। কারণ কি, আমি যখন সব দিক দিয়েই চেষ্টা করি, আমি বলবো না যে আমি পারি, আমি চেষ্টা করি, আমি সেই গান যখন করি, আমি যখন পথ চলি, যখন হাঁটি, কথা বলি, আমি তার সাথে সেই তোদের সাথে আমার যে রিলেশনটা, আমার দেখা হলে আমরা যে খুশি হয়ে যাই, তো সেরকম একটা জায়গা থেকে যখন আমার এই কাজটা কেউ করলো, সে কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আমি দেখি, আমি হাসি, আমি কথা বলি, কারণ আমি তো পিছিয়ে নেই, আমি আমার জায়গায় কিন্তু চলছি। যতই তুমি আমাকে বাধা দাও না কেন, আমি বাধা অতিক্রম করেই যেতে পারবো, কারণ আমি চেষ্টা করি। কিন্তু যখন এটা আপনি দেখলেন, যেটা আপনাদের বাবাদের সময়, আমি কিছু বলিনি রে, যেটা আপনাদের বাবাদের সময় কখনো এটা হয়নি, এই সিস্টেমটাই ছিল না, এটা ছিল না। যখন আপনার সাথে হলো বা আপনাদের সাথে হচ্ছে, যেই মুহূর্তে আপনার সাথে হলো, তখন আপনার কিরকম লেগেছিল? আমি খুবই হতভম্ব হলাম, বোকা হয়ে গেলেন? হ্যাঁ, বোকা হয়ে গেলাম। এবং আমি ভাবলাম যে যে করলো বিষয়টা, আসলে এই ছবিটা, তাকেও তো আপনি খুব ভালো করে চিনেন। হ্যাঁ, খুব ভালো করে চিনি। এবং এই ছবিটা হয়তোবা ভালোবাসা পাবে না মানুষের, কারণ হায়ের লেগে গেল। কারণ কি, ভালোবাসাহীন কাজ করলে, মানে একটা মানুষকে আঘাত, সেটাকে আসলে কত দূর যেতে দিতে পারে জানি না। ভেরি ট্রু, তো এটাই হয় আর কি। ভেরি ট্রু। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরের সেগমেন্টে একটু যেতে চাই, এবং এটা আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট। আচ্ছা, খুব ইন্টারেস্টিং সেগমেন্ট। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, এবং যেটা আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট। আপনারা খুব ভালো করে জানেন সেগমেন্টের নামটি, আরেকবার তা বলে দিচ্ছি, যাহা বলিব
সত্য বলিব। আপা এইখানে এই সেকশনটা হচ্ছে একটু আদালতি কায়দায়, যে যাহা বলিব সত্য বলিব। একদম। হ্যাঁ, এখন হয়তো কিছু কিছু বিটার ট্রুথ আছে যেগুলো আপনি হয়তো কখনো বলেননি, তো সেগুলো আপনি কে প্রশ্ন করলে আপনি হ্যাঁ নাতে উত্তর দিতে পারেন। কিন্তু আমি চাই যে এমন কিছুই প্রশ্ন আমি করব আপনার হ্যাঁ নার বাইরেও কিছু উত্তর থাকবে। যেমন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে কখনো কি একজন সামিনা চৌধুরী এবং একজন ফাহমিদা নবী, আমাদের সবার প্রিয় নুমা আপা এবং সুমা আপা, তাদের মধ্যে যে মানে দুই বোনের মধ্যে যে ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসাটা আমরা দেখেছি নিজের চোখে, তো সেটার বাইরে গিয়ে যদি একটা প্রশ্ন আসে যে এত ভালোবাসার মাঝেও কি কখনো কোনো প্রফেশনাল জেলাসি দুই বোনের মধ্যে কখনো কাজ করেছে কিনা, বা এটা নিয়ে যদি হয়েও থাকে কোনো সর্ট আউটের জায়গা হয়েছিল কিনা, কখনো এরকম হয়েছিল? না, এরকম হওয়ার আপনাদের পক্ষে সম্ভব না। এটা কেন হয়নি আমি বলি। আমাদের সবসময় মনে হয়েছে আমাদেরকে এত সিন্ডিকেট, আমাদেরকে যেমন একটা ঘটনা হলো যে ওরা ওই এক বাড়ি থেকে দুই বোনের প্রয়োজন নাই ইন্ডাস্ট্রিতে, এরকমও কথা এসেছে। হ্যাঁ, এরকমও হয়েছে। তো হ্যাঁ, যারা বলেছেন তারা অনেক ভাবেন দেখি, অনেক। তো এরা এত কেন চলে যাবে, তখন আমাদের চিন্তা ছিল আমি আর সুমা আসলে হারমোনাইজ করি একসাথে থাকলে, এবার গান কিংবা আরো যে কত গান করেছি, অনেক আমাদের হারমোনাইজ আছে, যেটা আমি আর সামিনা একসাথে হলে করতে পারি। আমাদের চিন্তার জায়গাটা সবসময় ছিল যে আমরা ইন্ডাস্ট্রির জন্য কিছু করব, এখনো আছে। এবং যদি কিছু থাকে সেটা হলো যে হ্যাঁ, আমি যদি কাউকে কম্পিটিটর ভাবি, আমি একমাত্র সামিনা চৌধুরীকেই আমার কম্পিটিটর ভাবি, কারণ ও এত ভালো গান গায়, অসম্ভব। বাংলাদেশে সামিনার মতো গান আমি এটা বলতে চাই। আমার এই সুযোগটা হলো, বা একটা সুযোগ আগেও হয়েছিল কিছুদিন আগে, আবার এখন হচ্ছে। আমিও বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সিঙ্গার্স, আমার সবচেয়ে ফেভারিট সিঙ্গারের নাম সত্যি সত্যি সামিনা চৌধুরী। এটা লাস্টবার যখন আমি আমেরিকায় শো করি কিছুদিন আগেই, গত ডিসেম্বরে, তো সুমা আপার সাথে আমার দেখা হলো এবং অন স্টেজ সুমা আপা আমাকে বললো যে আমি গাইবো কিন্তু আমার সাথে তোকেও গাইতে হবে। গাওয়ার পরে আমি একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বললাম, এই কথাটাই, যে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন বলে বলছি না, ব্যাক স্টেজেও অনেক শিল্পী আছেন, ফ্রন্টেও অনেকে বসে আছেন, সবার মাঝে আমি একটা কথা বলতে চাই, সবাই আমার প্রিয়, কিন্তু তার মধ্যেও যিনি বেশি প্রিয় তিনি হচ্ছেন সামিনা চৌধুরী। আসলে আমি ওনার গায়কির মুগ্ধতায় আমি মানে ভাসি, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বাবার গান নিয়ে একটু কথা বলি। বাবার গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোনো মানে আপনারা নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিয়েছেন কি, বা আছে কি যেগুলো আপনারা কণ্ঠে ধারণ করে রেখেছেন? আমরা তো একটা অ্যালবাম করলাম, হ্যাঁ, আমি করেছি আলাদা, সামিনা করেছে আলাদা, একসাথে করেছি। কিছু গান আছে আব্বার যেটা হচ্ছে রেডিও টেলিভিশনে আর্কাইভে ছিল কিন্তু এখন নেই। হ্যাঁ, খুবই আমার এটা আমি আজকে যদি এখানে তোর মাধ্যমে একটু বলি যে অনেক শিল্পীর গান আর্কাইভে আর পাওয়া যাচ্ছে না, টেলিভিশনেও আর্কাইভে নাই, কারণ হচ্ছে স্পুল ছিল, সেই স্পুলগুলো নাই। হ্যাঁ, তো একটা হচ্ছে আপা নাই, একটা হচ্ছে চলে গেছে, হারিয়ে গেছে, কোনটা বা নষ্ট করে সেটা আমি জানি না, সেটা আমি জানি না। এই দেশের সম্পদ, কিন্তু এগুলো সব দেশের সম্পদ। আমাদেরও কিছু আছে কিনা জানি না, যেহেতু ইন্টারনেট এখন ভালো থাকতে পারে, কিন্তু আমাদের অনেক আগের গানগুলো কিন্তু নাই। আচ্ছা, হ্যাঁ, স্পুল নষ্ট হয়ে গেছে, কোথায় ফিতা নাই, রেডিওতেও নাই, সেরকম পাওয়া যায় না। তো এখন আমাদের যে খুঁজে বের করা কিছু কিছু গান আমি পেয়েছি, তো হয়তো সামনে কাজ করব, তবে আমাদের খুবই প্রমোটার দরকার। আমাদের এই কাজগুলো করবার জন্য নিজের থেকে খরচ করে করার অবস্থার জন্য তো আসলে অনেক আমি যে যারা স্পন্সর করে, অনেক কিছুতে স্পন্সর করে, আমাদের এই গানগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য যদি আমি শুধু আমার বাবা না, আমি আরো সব শিল্পীর কথা বলছি, যে এই কাজটা করবার জন্য যদি কেউ এগিয়ে আসে, অনেকে অনেক কিছুর জন্য স্পন্সর করে, এটা যদি এই কাজগুলোর জন্য আসে তাহলে এটা একটা দেশের সম্পদ, খুব ভালো উদ্যোগ হবে। হ্যাঁ, উদ্যোগ হবে। তো এই যে বাবার গান নিয়ে কথা চেষ্টা করব বাকিটা, নিশ্চয়ই নিশ্চয়ই।
আমি একটু জানতে চাই যে বাবার তো অনেক গান, অনেক অনেক গান, এবং সবই কালজয়ী গান কম আর বেশি, এবং ওনার কণ্ঠে আমার মা খুব বলে যে অনেকেরই তো গান আমরা শুনেছি, সামহাউ মাহমুদুর নবী সাহেবের কণ্ঠের একটা মাদকতা ছিল, যেটা এবং একটা এক্সপ্রেশন ছিল যেটা ভীষণ। প্লেব্যাকের জন্য, হ্যাঁ, হ্যাঁ। মানে যে ভীরু ভীরু খুবই এই দরকার। এই ব্যাপারগুলো, যে মানে যে কাজগুলো মানে এত চমৎকার। তো সেই জায়গার থেকে যদি বলি একজন মেয়ে হিসেবে ফাহমিদা নবীর বাবার কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়? কঠিন, আমি জানি। প্রত্যেকটা গানই সুন্দর, কিন্তু বড় একা একা লাগে, কিংবা তুমি কখন এসে দাঁড়িয়ে আহা। আছো, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো তোমার দুহাত দিয়ে একটা, অনেক অনেক গান আছে। তারপরে যেমন আমি তো আজ, আমি যে বলে না, আমি তো আজ ভুলে গেছি সবই, এই যে একদম আমার হ্যাঁ, আমি জানি, কাছে গুজবাম্প যায়। হচ্ছে, হ্যাঁ, আমারও হচ্ছে। ওই চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি। বাবা, এই যে জিনিসগুলো, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে গল্পের মতো বলা হয়, চারটা লাইনকে যে গল্প বলে একটা 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 গল্পকে সাজিয়ে ফেললো, হ্যাঁ, চোখের সামনে ভাসলো কিন্তু ভাসলো বিষয়টা। কিন্তু বিষয়টা। তো ওই জিনিসটা আবার এত সুন্দর, এত আবেগ। যেমন তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, এই যে আমার অজান্তে, হ্যাঁ, আসলে অজান্তে যে দাঁড়িয়ে আছে ওই হ্যাঁ। ফিলটা পেয়ে গেলাম কিন্তু এখানে। হ্যাঁ। উনি টের পাননি যে এই এই যে তারপরে গানের খাতায় স্বরলিপি কিংবা এক অন্তবিহীন স্বপ্ন ছিল, সিনেমার শেষ গানটা যেটাতে বাবা আর ছেলের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো, কত কত কাল রয়ে যায় নীরবে, তারে আর মনে রেখে কি হবে, মনে রেখো শুধু তার শেষ গান। এই যে ধরে রাখা, মানে একদম মনে হয় কি সিনেমাটা দেখছি স্বরলিপি, রাজ্জাক চাচা, আব্বা, এই একদম মনে হয় কি যে ওইখানে হ্যাঁ, দাঁড়ানো আব্বা। একদম। রাজ্জাক চাচা যেমন আমাকে বলেছে যে তোর বাবা গান গাইলে আমি বুঝতাম যে এই গান আমার এই সিনেমা হিট হিট হবে। হবে, হ্যাঁ, কারণ ওই যে এক্সপ্রেশনটা তো উনি অলরেডি দিয়ে দিয়েছেন। কারণ স্টুডিওতে যে উনি দেখতো দেখতো, আব্বার শুনতো, এক্সপ্রেশন, হ্যাঁ। হ্যাঁ, আব্বা কিভাবে গায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে হ্যালো কাকে চাই, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে, হ্যাঁ। হ্যাঁ, এই যে আব্বার যে বলা তোমাকে, তো রাজ্জাক চাচা বলছে আমি তোর বাবারটা দেখে আমি ওই ডেলিভারিটাই ফোনটা নিয়ে বলছি তোমাকে, হ্যাঁ। এই যে এই বিষয়গুলো এই সিনেমাতে, আজকের যুগে এই সিনেমাতে যদি এই কাজগুলো করে, যে একটা গানকে বাঁচিয়ে রাখা, কারণ একটা গান কিন্তু বলে দেয় ওটা ওই সিনেমা। এক্স্যাক্টলি, আমরা তো সেভাবেই হ্যাঁ, শিখেছি। তোরা তো সেভাবেই হ্যাঁ, কাজ করিস, হ্যাঁ, আর এটা কারণ তোর বাবার কারণে, আমার বাবার কারণে আমরা Right, এভাবে right, শিখেছি, right, একদম। এবং এটাই গুড ওয়ে, এটা দিস ইজ গুড ওয়ে, না, দিস ইজ দি ওয়ে, দি ওয়ে, দি ওয়ে, একদম অনলি দা ওয়ে, অনলি ওয়ে, যেটা এই ওয়েতে আমাদের এখনকার লোকরা কেউ পথই চলে না। না। আচ্ছা, এবার আমরা একদম শেষের দিকে এসেছি। যদি বলা হয় যে আমাদের যার কথা একটু আগে বললাম, সামিনাপুর, এরকম হয় না যে সামিনাপুর একটা খুব চমৎকার গান এসছে, অনেক গান আছে তার, সেখান থেকে কখনো কি মনে হচ্ছে যে ইস, এই গানটা যদি আমি অনেক পেতাম? গান, বিশ্বাস কর সুমার কত গান, হ্যাঁ, যাবে যদি চলে যাও হ্যাঁ, ছেড়ে, যাবে যদি চলে যাও ছেড়ে, আজ আমায় কে বাঁধনে বেঁধে রাখি বলো গো তোমায়, ভেবো না কাঁদবো নিরালায়, এই যে এই গানটার যে এত অভিনয়, হ্যাঁ, হ্যাঁ। কিংবা ভালোবেসে ভুল ছিল যত, ভালোবেসে ভুল ছিল যত, তো এই গান। তারপরে যেমন আমার বুকের আরে মধ্যেখানে, বাবা, হ্যাঁ। হুম, আমার সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে, মানে দিস ইজ মাই অল টাইম ফেভারিট। সুমা তো আসলে সামিনা তো সামিনা। সামিনা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট নুমাপু, থ্যাঙ্কস আ লট আমাদের Thank you. অনুষ্ঠানে আসার আমার জন্য। খুব ভালো লাগছে তোর সঙ্গে কথা বললে, দেখা হলেই না আমার কেন জানি মনে হয় কি আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, এটা আমার পাওয়া, এটা আমার প্রাপ্তি। তবে এখানে ছাড়ছি না, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, দর্শকদের কাছ থেকে আগে বিদায় নিয়ে আসি, কিন্তু এভাবে বিদায় দেবো না আপনাকে, আচ্ছা। বা বিদায় নেব না, একটা গানের
সেই গানটা যেটা আমার ফেভারিট, লুকোচুরি গল্প, ওটার দুটো লাইন শুনে Okay. তারপর আমরা বাড়ি যাব, ঠিক আছে? আচ্ছা, ডিল ফাইনাল। আমরা এখন গান শুনবো, তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুত্বের বিশ্বাস করবেন, বন্ধুদের সাথে থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান বিশ্বাসে মিলায় বন্ধু, এটার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমরা এখন নুমা আপার গান শুনতে শুনতে বাড়ি যাব, আপনাদের সবার প্রিয় ফামি দ্য নবীর গান শুনতে শুনতে। আপু, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। থ্যাংক ইউ সো মাচ।